ওয়েলকাম স্টুডেন্টস। মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর গণিত সেপ্টেম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখো। অ্যাক্টিভিটি টাস্কে 1 নম্বর কোশ্চেন এমসিকিউ কোশ্চেন আছে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 9, তাহলে এক্স ইকুয়াল টু 25 হলে ওয়াই এর ধনাত্মক মান কত হবে বার করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তো ওটা করবে কীভাবে দেখো। তাহলে আমরা জানি কি সমানুপাতিক চিহ্ন উঠালে কি করতে হবে, একটা ধ্রুবক গুণ করলাম এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার এখানে দেখো প্রথম শর্ত কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 9, তাহলে এখানে আমরা ওয়াই এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু 9 বসাও। এটা 1 নম্বর ইকুয়েশন দাও। এটা এমসিকিউ কোশ্চেন আছে, কেউ রাফে করবে, করে অপশন যেটা সেটা লিখবে। তো তোমাদের করতে হবে, তো আমি এখানে অঙ্কটা দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এবার হচ্ছে তোমার কত, এক্স ইজ ইকুয়াল টু 9, এক্স ইজ ইকুয়াল টু 9 ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 3, তাহলে 3 স্কোয়ার, অতএব কে ইকুয়াল টু কত হলো, তাহলে দেখো 3 স্কোয়ার মানে 9, তাহলে কে ইকুয়াল টু হলো 9/9 ইকুয়াল টু 1। তাহলে কে এর ভ্যালু 1 নংয়ে বসিয়ে কত পাবে, 1 নং থেকে তাহলে আমাদের সমীকরণটা কত হলো, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এবার বলছে এক্স ইকুয়াল টু 25 হলে ওয়াই এর ধনাত্মক মান কত। তাহলে এক্স ইকুয়াল টু 25, অর্থাৎ আমরা এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে লিখবো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হলো, √25 ইকুয়াল টু প্লাস মাইনাস 5, কিন্তু আমাদের কি চেয়েছে, ধনাত্মক মান। তাহলে ধনাত্মক মানটা কত হলো, ধনাত্মক মান 5। তাহলে দেখো যেখানে 5 আছে আচ্ছা অপশনে, সেটা হবে অ্যান্সার। অপশনে 5 কত নম্বর অপশনে আছে, এ নাম্বার। তাহলে আমাদের অ্যান্সার হলো অপশন এ, ঠিক আছে। এবার 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বরে হচ্ছে এ ও বি যথাক্রমে 2500 ও 2000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, 1 বছর পরে 720 টাকা ক্ষতি হয়, তাহলে এর ক্ষতি কত। আমরা জানি এগুলো কি করতে হবে, প্রথমে এ আর বি এর মূলধনের অনুপাত বার করবে। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত এগুলো লিখেই দেখিয়ে দিচ্ছি, কারণ বাই চান্স এরকম টাইপের অঙ্ক যদি 2 নম্বরে থাকে তাহলে তোমাদের লিখে করতে হবে। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত হলো is to 2000 ইকুয়াল টু, তাহলে দেখো দুটো শূন্য কেটে গেলে এখানে 25 20, তাহলে হচ্ছে তারপরে একবারে 500 দিয়ে দাও, তাহলে হলো 5:4। তাহলে ক্ষতি হয়েছে কত, 720। তাহলে এর ক্ষতি কত হবে, অতএব এর ক্ষতি কি করে করতে হবে বলতো, 5/5 + 4 9 ইন্টু 720, 9 8 72, তাহলে 80 ইকুয়াল টু 400। তাহলে এর ক্ষতি হলো 400 টাকা, ঠিক আছে। এভাবে করবে, এটা করে নাও। তারপরে 3 নাম্বারটা আছে দেখো, দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে এবং এ বি একটি সাধারণ স্পর্শক যা বৃত্ত দুটিকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে। আর এ ও বি দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, আর এ বি হচ্ছে সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে। আমাদের এসিবি কোণের মানটা চেয়েছে, যে এসিবি কোণের মান কত। মনে রাখো এই কোণটা হবে 90 ডিগ্রি, তাহলে অপশন এই কোণটা হলো কোণ এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা একটা প্রমাণ আছে, প্রমাণটা একটু বড়, এখানে দেখালাম না, বইও আছে তোমাদের, পেজ নাম্বার কত পরে বলে দেবো। তাহলে এসিবি ইজ ইকুয়াল টু, এই কোণটা হচ্ছে যদি এরকম মানে স্পর্শ করে এবং এ বি একটা সাধারণ স্পর্শক থাকে, তাহলে এই কোণটা এসিবি কোণটা হবে 90 ডিগ্রি, লিখে নাও। তাহলে 90 ডিগ্রি, এটা কত নম্বর অপশনে আছে, তাহলে অপশন হলো ডি, অপশন ডি।
ACB is equal to 90 ডিগ্রি। তারপরে 4 নম্বর কোশ্চেনে দেখো বলা আছে যে একটি নিরেট অর্ধগোলক এর সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 147 পাই। সমগ্র তলের আমরা জানি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? নিরেট অর্ধগোলক এর সমগ্র তলের ক্ষেত্রফল 3 পাই r স্কয়ার। যেখানে r হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ এখানে বলা আছে 3 পাই r স্কয়ার ইজ ইকুয়াল টু দেওয়া আছে 147 পাই। তাহলে r স্কয়ার ইজ ইকুয়াল টু কত হলো? 147 পাই বাই 3 পাই। পাই পাই কেটে গেল 49, তাহলে r ইজ ইকুয়াল টু হলো √49 ইকুয়াল টু 7। অতএব অর্ধগোলকের ব্যাসার্ধ হলো 7। এক অপশন আছে, যাই হোক অপশন দেখো, তাহলে এটা অপশন কত নম্বর অপশন আছে? অপশন সি 7 সেমি 147 147 সেন্টিমিটার আছে, এটা পাই 147 পাই। তাহলে ব্যাসার্ধ হলো 7 সেন্টিমিটার। অপশন সি হলো অ্যান্সার। করে নাও। তারপরে 2 নাম্বার দেখো, 2 এর 1 নাম্বার সত্য মিথ্যা। এখানে কি বলা হয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপরে এ বি এবং এসি দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, যা বৃত্ত দুটিকে বি এবং সি বিন্দুতে ছেদ করেছে, স্পর্শ করেছে। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে বৃত্তের উপরে দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে, যা বৃত্তকে বি এবং সি বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে নয়, এটা বলা আছে যে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। সত্য না মিথ্যা? তাহলে এটা সত্য হবে। কেন সত্য হবে দেখো, আমরা একটা উপপাদ্য করেছি যে বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের উপরে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শক দুটি সমান এবং কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তো সেইভাবে আমরা প্রমাণ তখন ওই ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করে, ধরো এই যে এটা যদি আমরা যোগ করে দিই, দিয়ে ওই উপপাদ্য থেকে আমরা প্রমাণ করতে পারবো যে এই কোণ ইকুয়াল টু এই কোণ। বুঝলা? অর্থাৎ যেহেতু কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, তার মানে এই কোণটা সমান, আবার হচ্ছে তোমার এই বাহু আর এই বাহুটা সমান, এটা সাধারণ বাহু। তাহলে এই ত্রিভুজ দুটো অর্থাৎ ও বি এ ত্রিভুজ এবং ও এ সি ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো সর্বসম প্রমাণ করে আমরা বলতেই পারবো যে হচ্ছে তোমার বি এ সি বি এ ও কোণ, বি এ ও কোণ ইকুয়াল টু CAO ইকুয়াল টু CAO। বুঝতে পারলে? অর্থাৎ আমরা বলতেই পারবো যে বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের উপরে যদি দুটো স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে এবং ওই বহিস্থ বিন্দু এবং কেন্দ্র সংযোজক সরল রেখা এখানে যে কোণ দুটো উৎপন্ন করবে, ওই কোণ দুটো সমান হবে। BAO ইকুয়াল টু CAO। এবার এই ত্রিভুজ দেখো, ধরি OA, লিখে দাও, ধরি OA BC কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে OA BC কে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে নাম দিয়ে দাও একটা ডি। এবার দেখো এখানে দুটো ত্রিভুজ আবার পেলাম, BDA একটা ত্রিভুজ, আর একটা পেলাম CDA। তাহলে ত্রিভুজ এ BAD দাও, তাহলে ত্রিভুজ BAD ও ত্রিভুজ এটা CAD। এই ত্রিভুজ দুটো কিন্তু সর্বসম হবে। কি কি সমান হচ্ছে তাহলে?
এর এই কোণ দুটো সমান আমরা বললাম একটু আগে, BAO, তার মানে আমরা BAD বলতে পারি এটা। তাহলে BAD ইজ ইকুয়াল টু CAD। এই কোণটা সমান হলো। আর বস্তু বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটো সমান, AB ইকুয়াল টু AC। আর কি AD সাধারণ বাহু। AD সাধারণ বাহু। তাহলে কি হলো, একটা দুটো ত্রিভুজ আমরা তিনটে সমান দেখাতে পারলাম। অতএব ত্রিভুজদের সর্বসম, অতএব ত্রিভুজ BAD সর্বসম ত্রিভুজ CAD। হলো। এবার যেহেতু সর্বসম হলো, তাহলে এই কোণ দুটো সমান হবে এবং এই বাহু দুটোও সমান হবে, অর্থাৎ BD ইজ ইকুয়াল টু DC হবে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অতএব BD ইকুয়াল টু DC, এখানে লিখবে সর্বসম। তোমাদের যদি এটা প্রয়োগে থাকে তাহলে প্রয়োগে ওইভাবে লিখবে, আর এখানে সত্য মিথ্যাতে আছে, তো কিভাবে এটা সত্য হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সুতরাং তোমরা এই প্রমাণটা বুঝে রাখো। তাহলে BD ইজ ইকুয়াল টু DC, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আবার BDA ইকুয়াল টু CDA, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ এখানে লিখে দাও। আমাদের বলেছে লম্ব সমদ্বিখণ্ডক দেখাতে হবে, তাই তো? তাহলে আমরা সমদ্বিখণ্ডক সেটা তো আমরা দেখিয়ে দিলাম, BD ইকুয়াল টু DC। তাহলে OA BC এর সমদ্বিখণ্ডক। এবার বলছে কি লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে দেখো এই কোণ দুটো ইকুয়াল, আবার এই দুটো যদি আমরা যোগ করি, BDA প্লাস CDA ইকুয়াল টু BDA প্লাস CDA। এটা কি একটা সরল রেখা? তাহলে একটা সরল রেখা কত ডিগ্রি কোণ? 180 ডিগ্রি। আবার এই কোণ দুটো সমান, তাহলে 2 ইন্টু BDA আমরা বলতে পারি ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব BDA ইকুয়াল টু 90 ডিগ্রি। BDA ইকুয়াল টু যেহেতু CDA, BDA ইকুয়াল টু 90 ডিগ্রি হলো, তার মানে CDA ইকুয়াল টু 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণ দুটো 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি OA লম্ব BC, অতএব OA লম্ব BC। সুতরাং লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এটা কি হলো? সত্য। করে নাও এটা। দুয়ের 2 নাম্বার দেখো, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজ PQR এর QR এর সমান্তরাল হচ্ছে ST, এটা দেওয়া আছে। দিয়ে বলেছে PQ বাই PS ইজ ইকুয়াল টু PR বাই PT। এটা সত্য না মিথ্যা? তাহলে এটা করার জন্য আমাদের থ্যালেসের উপপাদ্যটা একটু বুঝতে হবে। থ্যালেসের উপপাদ্য বলছে যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরল রেখা, ধরো ABC একটা ত্রিভুজ, BC বাহুর সমান্তরাল সরলরেখা D বা বর্ধিত যদি থাকে, বর্ধিত বাহুকে যদি করে, ধরো এবার ABC ত্রিভুজের AB এবং AC বাহুকে বর্ধিত করে যদি আমরা সমান্তরালটা অঙ্কন করি D, ঠিক আছে? তাহলে অর্থাৎ কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে। অর্থাৎ এটা তাহলে BC এর সমান্তরাল সরলরেখা যদি DE হয়, তাহলে আমরা বলতে পারবো AD বাই DB ইজ ইকুয়াল টু AE বাই
ইসি, যদি এটা বর্ধিতাংশ হয় তবুও এই ফর্মুলাটাই হবে, এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু এই বাই ইসি। তাহলে থ্যালেসের উপপাদ্য থেকে আমরা এই ত্রিভুজ থেকে কি বলতে পারবো, এইটা দেওয়া আছে, এটা সত্য না মিথ্যা সেটা আমাদের যাচাই করে দেখতে হবে। তাহলে থ্যালেসের উপপাদ্য অনুযায়ী তাহলে থ্যালেসের উপপাদ্য অনুযায়ী আমরা এখান থেকে কি বলতে পারবো, পিএস বাই এস কিউ ইকুয়াল টু পিটি বাই টিআর। কিন্তু এখানে দেখো পিএস নিচে আছে তাই না, এবং পিটি নিচে, তাহলে এটাকে উল্টে দাও, তাহলে উল্টে দিলে আমরা পাবো এস কিউ বাই পিএস ইজ ইকুয়াল টু টিআর বাই পিটি। এবার বোথ সাইডে 1 প্লাস করো, তাহলে এখানে দেখো এটা কি হবে, পিএস হলো লসাগু, পিএস প্লাস এস কিউ তাই না, যোগ করো ইকুয়াল টু এটা কি হবে, সিমিলারলি পিটি হলো লসাগু, পিটি প্লাস টিআর পিটি প্লাস টিআর, সেটা এই যে পিটি প্লাস টিআর। এবার পিএস প্লাস এস কিউ, তার মানে কি পিকিউ বাই পিএস ইকুয়াল টু পিটি প্লাস টিআর ইজ ইকুয়াল টু পিআর বাই পিটি। তাহলে যেটা ছিল সেটাই আমাদের এসছে, সুতরাং এটা সত্য। করে নাও। তারপরে 3 নাম্বার দেখো, 3 নাম্বারে কি বলেছে, একটা শঙ্কু দেওয়া আছে, বলা আছে শঙ্কুর উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতার দ্বিগুণ। তাহলে ধরে নিলাম শঙ্কুর উচ্চতা h, তাহলে তির্যক উচ্চতা হবে 2h এবং ব্যাসার্ধ ধরে নিলাম r। তাহলে এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ তাই না, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। আমাদের দেখাতে বলেছে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু √3 ইন্টু উচ্চতা, এটা দেওয়া আছে, এটা সত্য হবে না মিথ্যা হবে। তাহলে আমাদের এখানে পিথাগোরাসের ফর্মুলা দিয়ে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার অমন করে, তাহলে আমরা কি পাবো, h স্কয়ার প্লাস r স্কয়ার ইকুয়াল টু 2h স্কয়ার, 2h এর হোল স্কয়ার। তাহলে r স্কয়ার ইজ ইকুয়াল টু হলো 4h স্কয়ার মাইনাস h স্কয়ার ইজ ইকুয়াল টু 3h স্কয়ার, তাহলে r ইকুয়াল টু √3 ইন্টু h, অর্থাৎ ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু √3 ইন্টু উচ্চতা। তাহলে এটাও সত্য। কোশ্চেন নাম্বার 4 দেখো, এ ও বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে 7:5 এবং বলা আছে এ 140 যদি পাই তাহলে বি পাবে 125। ওরা যতটা পাবে লাভ হলে, কোনো লাভ যদি হয় বা ক্ষতি হয়, অর্থাৎ মূলধনের অনুপাতেই কিন্তু ওরা যে টাকাটা ওদের আয় হবে সেটা কিন্তু মূলধনের অনুপাতেই থাকবে। তাহলে এটা যদি দেখো 140 আর 125 বলেছে, আমরা যদি 140 আর 125-এর অনুপাত করি তাহলে কিন্তু 7:5 এর সঙ্গে মিলবে না। 5 দিয়ে করো, তাহলে 5 দিয়ে করলে এটা হতে হবে 28:25, এইটা আসছে, 7:5 কিন্তু আসছে না, সুতরাং এটা মিথ্যা। এ ও বি এর আয় কত বলেছে, এ ও বি এর লাভ, মোট লাভের 140 টাকা পেলে বি 125 টাকা পাবে, তাহলে এটা মিথ্যা। কারণ কি মোট যে লাভ হবে সেটা কিন্তু ওদের মূলধনের অনুপাতের সঙ্গে একই রকম থাকবে। মূলধনের অনুপাত তো 7:5, এবার 140 আর 125-এর অনুপাত করে তো 7:5 আসছে না, সুতরাং এটা মিথ্যা। বুঝতে পারলে? অনেকে এটাকে বড় করে করার দরকার নেই, এইভাবে করে দেখিয়ে দেবো। এবার 3-এর 1 নম্বর কোশ্চেন, 3-এর 1 নম্বর কোশ্চেনে বলছে এ বি সি 3 বন্ধু কিছু মূলধন নিয়ে একটা কাজ শুরু করে এবং তাতে মোট লাভ হয় 29260, এক মাসে মোট লাভ এত হয়। এর 2/5 3:2:2 অনুপাতে কাজের জন্য ভাগ করে নেবে।
ঠিক আছে, তাহলে আগে আমরা এই টাকার 2/5 বার করি। তাহলে 2/5 লেখো। আচ্ছা, এটা তো বড়, তো লিখেই করো। মোট লাভের 2/5 3:2 অনুপাতে ভাগ হবে। তাহলে মোট লাভ হলো তো এত, এর 2/5 সমান, তাহলে কত হলো 2/5 ইন্টু 29260। কাটাকাটি করো, 25, 40, 26, 5×10 ইকুয়াল টু এত টাকা, ইকুয়াল টু 2 to the 4, 5×10, 8×16, 17, 7, হাত থেকে 1, 10, 11, 11,704 টাকা। এই টাকাটা 3:2 অনুপাতে কাজের জন্য ভাগ হবে। তাহলে কাজের জন্য এ এর আয় কত হবে? 3/, দেখো এ 3:2 অনুপাতে নেবে, তাহলে 3/, কত, এটা প্লাস করে 3 + 2 5 + 2 7, 3/7 ইন্টু এটা কত হবে? 7 থেকে 7, 7, 47, 6, 7, 43, 50, 7, 49, 7, 14 সমান, এটাকে গুণ করে দাও। 3 × 6, 3, 7, 21, 1, হাত থেকে 2, এত টাকা। সরি, কাজের জন্য বি এর আয় তাহলে কত হবে? 2/7 ইন্টু 11,704, 2 to the 4, 7 to the 14, 3,344 এত টাকা। অতএব এ বি এর থেকে, অতএব এ এর আয়, কাজের জন্য এ এর আয়, অতএব কাজের জন্য এ এর আয় বি এর থেকে কত বেশি? এই দুটো মাইনাস, ৳৭,৭২ টাকা। এত টাকা এ বেশি পাবে। নেক্সট 2 নাম্বার দেখো, 3-এর 2 নাম্বার। এখানে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত ব্যাসার্ধের অনুপাত 3:4 এবং আয়তনের অনুপাত 9:8 এটা দেওয়া আছে। উচ্চতার অনুপাত বার করতে হবে। তাহলে ধরি, লিখে নাম, ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ
ব্যাসার্ধ এখানে দেখো 3:4 বলে দিয়েছে ব্যাসার্ধের অনুপাত লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কু। তার লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ধরে নাও 3r এবং উচ্চতা h1 ধরলাম। আর লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ তাহলে কত 4r এবং উচ্চতা ধরে নিলাম h2। তাহলে চোঙের আয়তন কত হবে? আমরা জানি চোঙের আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই এখানে আর হচ্ছে 3r হোল স্কোয়ার h1। শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তনের ফর্মুলা হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পাই আর এখানে হচ্ছে তোমার 4r, তাহলে 4r স্কোয়ার h2 ধরেছি উচ্চতা। এবার আয়তনের অনুপাত দেওয়া আছে 9:8। তাহলে প্রশ্ন অনুসারে এটা বাই এটা পাই 9r স্কোয়ার h1 বাই পাই বাই 3 16r স্কোয়ার h2 ইকুয়াল টু 9/8। তাহলে আর স্কোয়ার কেটে গেল, এদিকে দেখো পাই পাই কেটে যাবে। তাহলে হচ্ছে h1 বাই h2 ইকুয়াল টু 9/8 ইন্টু এই 3 উপরে উঠে যাবে, তাহলে 9 ইন্টু 3 হয়ে যাবে। আর এখানে আছে 16, তারপরে উপরে হলো 16, নিচে হলো 9 ইন্টু 3। 8 2 যা 16, 9 9 কেটে গেল ইকুয়াল টু 2/3। তাহলে উচ্চতার অনুপাত হলো 2:3। উচ্চতার অনুপাত 2:3 করে না। 4 নম্বর দেখো, এখানে দেওয়া আছে y সমানুপাতিক x কিউব। y সমানুপাতিক x কিউব, y এর বৃদ্ধির অনুপাত 8:27 হলে x এর বৃদ্ধির অনুপাত বার করতে বলেছে। তাহলে আমাদের দেখো y ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখবো? kx কিউব লিখবো। k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এবার দেখো 8:27 বলেছে, তো তাহলে y এর বৃদ্ধি y1 একটা ধরো, y এর বৃদ্ধি y1 ইজ ইকুয়াল টু 8a হলে, এটা ধরি লেখো, ধরি y এর বৃদ্ধি y1 ইজ ইকুয়াল টু 8a হলে x এর বৃদ্ধি ধরে নিলাম x1 এবং y এর বৃদ্ধি এখানে 8:27 যেহেতু বলেছে, তাহলে আর একটা y এর বৃদ্ধি ধরে নিলাম y2 ইজ ইকুয়াল টু 27a হলে x এর বৃদ্ধি, x এর বৃদ্ধির অনুপাত চেয়েছে, তাহলে এখানে আর একটা ধরে নিলাম x2। এবার এটা 1 নম্বর সমীকরণ হবে। তাহলে যখন y1 ইজ ইকুয়াল টু 8a তখন আমরা x ইজ ইকুয়াল টু x1 লিখবো 1 নং সমীকরণে। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা কি পাবো? তাহলে y ইজ ইকুয়াল টু y1 ইকুয়াল টু k x1 কিউব, অর্থাৎ y1 ইজ ইকুয়াল টু, যদি আমরা 8a বসিয়ে দিই তাহলে k হলো x1 কিউব। এটা দাও 2 নম্বর। অনুরূপে 1 নম্বর থেকে আমরা কি বলতে পারবো? y2 তার মানে হচ্ছে y2 ইজ ইকুয়াল টু k x2 কিউব, অর্থাৎ 27a ইজ ইকুয়াল টু k x2 কিউব।
বুঝতে পারলে? এটা অর্থাৎ আমরা 1 নম্বর সমীকরণে একবার এই মানটা বসালাম আর একবার এই মানটা বসালাম। যখন এই মানটা বসালাম তখন এখানে আমরা x1 নিলাম, আর যখন 27-এ বসালাম তখন x2 নিলাম। এটা দাও 3, এবার ভাগ করে দাও 2 ডিভাইডেড 3 করে 5, কি পাবো? তাহলে হচ্ছে তোমার 8/27 is equal to k x1 cube by k x2 cube। এখানে k কেটে গেল, a কেটে গেল, তাহলে এখান থেকে আমরা x1 by x2 হোল কিউব করে দাও ইকুয়াল টু 8/27। 8 মানে হচ্ছে 2 কিউব, তাহলে 2/3 হোল কিউব। দুই দিক থেকে কিউব উঠে যাও, তাহলে আমরা x1 by x2 পেলাম 2/3। অতএব x এর বৃদ্ধি হলো y এর বৃদ্ধি 8:27 হলে x এর বৃদ্ধি 2:3। এখানে অ্যান্সারটা লিখে দেওয়া অতএব দিয়ে করে। এরপরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে উপপাদ্য। উপপাদ্যটা নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো, তখন তোমরা এগুলো করে নাও। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।